সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কমপ্লিট জিকেজিএস এর একটি সিরিজ স্টার্ট করেছিলাম, যেখানে আমি 20 করে কোয়েশ্চেন্স আর সাথে অনেক ইম্পর্টেন্ট এক্সট্রা ডিটেলস তোমাদের প্রোভাইড করছিলাম। অ্যানসিয়েন্ট হিস্ট্রি দিয়ে স্টার্ট করেছিলাম, আর সেটার আজকে সেট নাম্বার 2। যার আগের ক্লাসটি দেখোনি অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে সেটা দেখে নাও। আর এর পিডিএফ তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর এই সিরিজটি কতটা হেল্পফুল সেটা তোমরা ভিডিওগুলো দেখার পর নিজেরা ডিসাইড করো যে তোমাদের দেখা উচিত হবে কি না। আর তোমরা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ডাব্লিউবিপি হোক, পঞ্চায়েত হোক, এসএসসি, রেল, সবগুলো এক্সামের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে, এটুকু তোমাদের আমি বলে দিতে পারি। ঠিক আছে, তো আজকে বেশি কথা না বলে স্টার্ট করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, মধ্যপ্রদেশের বিদিশায় বিখ্যাত হেলিওডোরাস স্তম্ভ বা গরুজ ধ্বজ কোন ধর্মের ঐতিহাসিক প্রমাণের সাথে সম্পর্কিত? অপশন নম্বর বি, ভাগবত বা বৈষ্ণব ধর্ম। তক্ষশিলার গ্রিক দূত হেলিওডোরাস শুঙ্গ রাজা ভাগভদ্রের রাজসভায় আসেন এবং নিজেকে ভাগবত হিসেবে ঘোষণা করেন, এই স্তম্ভ স্থাপন করেন। ঠিক আছে, ঘোষণা করে এই স্তম্ভ স্থাপন করেন। আর ভগবত ধর্মের মূল কেন্দ্রবিন্দু ছিলেন বাসুদেব কৃষ্ণ, বিষ্ণু বংশের প্রধান। শৈব ধর্মের অন্যতম প্রাচীন শাখা হল পশুপত সম্প্রদায়, যা লাকুলিশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ ভারতের বৈষ্ণব ধর্মপ্রচারকদের আলভার এবং শৈব ধর্মপ্রচারকদের নায়নার বলা হতো। খুবই ইম্পর্ট্যান্ট এই লাইনটি। তামিলনাড়ুর তাঞ্জাভুরে বিখ্যাত বৃহদেশ্বর মন্দির রাজরাজেশ্বর মন্দির বা চোল রাজা প্রথম রাজরাজ দ্বারা নির্মিত একটি শৈব মন্দির। ঠিক আছে, এই দুটো লাইন খুবই ইম্পর্ট্যান্ট, এই ডিটেলসগুলো অবশ্যই মনে রাখবে তোমরা। কোয়েশ্চেন নাম্বার 2, অঙ্গোত্তর নিকায় নামক বৌদ্ধ গ্রন্থ অনুসারে ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে ভারতের 16টি মহাজনপদের অস্তিত্ব ছিল। এর মধ্যে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ কোনটি ছিল? অপশন নম্বর এ হবে সঠিক উত্তর, অশোক। তো অশোক মহাজনপদটি গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল এবং এর রাজধানী ছিল পোতালি বা পোতন। জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং বৌদ্ধ গ্রন্থ অঙ্গোত্তর নিকায় এ 16টি মহাজনপদের উল্লেখ রয়েছে। বজ্জী এবং মল্ল ছিল গণসংঘ বা প্রজাতান্ত্রিক মহাজনপদ, রাজতান্ত্রিক নয়। অবন্তী মহাজনপদের রাজা ছিলেন প্রদ্যোৎ। তার জন্ডিস নিরাময়ের জন্য মগধ রাজা বিম্বিসার তার রাজবৈদ্য জীবককে পাঠিয়েছিলেন। ঠিক আছে, আর গরু বা ঘোড়ার ব্যবসার জন্য বিখ্যাত ছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত কম্বোজ মহাজনপদ। কোয়েশ্চেন নাম্বার 3, মগধের কোন শাসক পাটলিপুত্র নগরী প্রতিষ্ঠা করেন এবং এটিকে প্রথম মগধের রাজধানী হিসেবে গড়ে তোলেন? অপশন নম্বর সি, উদয়ন। অজাতশত্রুর পুত্র উদয়ন গঙ্গা ও সোন নদীর সমস্থলে পাটলিপুত্র দুর্গ নির্মাণ করে রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেন। মগধের প্রথম রাজবংশ ছিল হর্ষাঙ্ক বংশ। প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার, যাদের রাজধানী ছিল গৃহব্রজ বা রাজগৃহ। বিম্বিসারকে শ্রেণিক এবং অজাতশত্রুকে কুনিক উপাধিতে ভূষিত করা হয়েছিল। অজাতশত্রু পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। তাই এই বংশকে পিতৃহন্তা বংশও বলা হয়। নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিল মহাপদ্মনন্দ, একরাট বা সর্বক্ষত্রান্তক বা দ্বিতীয় পরশুরাম উপাধি গ্রহণ করেছিলেন। এই সবগুলো ডিটেলস খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা পারলে নোট ডাউন করে নিও এবং যদি না হয় সেটা বারবার ভিডিওগুলো দেখে রিভিশন করে নিও। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4, 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম বা বিতস্তা নদীর তীরে আলেকজান্ডার বা পাঞ্জাবের রাজা পুরুর মধ্যে বিখ্যাত হিদাসপিসের যুদ্ধ অনুষ্ঠিত হয়। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন? অপশন নম্বর সি, ধনানন্দ। নন্দবংশের শেষ সম্রাট ধনানন্দ এর বিশাল সেনাবাহিনীর ভয়ে আলেকজান্ডার সৈন্যরা বিপাশা নদী অতিক্রম করতে অস্বীকৃতি জানায়। ভারতের মাটিতে প্রথম বৈদেশিক আক্রমণ করেছিল পারস্যের অ্যাকামেনিড বংশের রাজা প্রথম ডেরিয়াস ওয়ান। গ্রিক সেনানায়ক আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দ খাইবার পাস অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং তক্ষশিলার রাজা আম্ভি তার কাছে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন।
আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম ছিল বুসেফেলাস, যার যার নামে তিনি বিতস্তা নদীর তীরে একটি নগরী স্থাপন করেন। আলেকজান্ডার ভারতে 19 মাস অবস্থান করার পর 325 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে 32 বছর বয়সে মারা যান। কোয়েশ্চেন নাম্বার 5, গ্রিক ঐতিহাসিকদের বিবরণীতে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডাকোট্রাস নামে চিহ্নিত করা হয়েছে। এটি প্রথম কে পাঠোদ্ধার করে প্রমাণ করেন? অপশন নাম্বার এ, উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স স্যান্ডাকোট্রাস এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে অভিন্ন ব্যক্তি হিসেবে প্রমাণ করেন। চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দ চাণক্য বা কৈটিলের সহায়তায় ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। গ্রিক রাজা সেলুকাস নিকেটরে চন্দ্রগুপ্তের দরবারে মেগাস্থেনিসকে পাঠান, যিনি ইন্ডিকা গ্রন্থ রচনা করেন। জৈন ঐতিহ্য অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে ভদ্রবাহুর নিকট জৈন ধর্ম গ্রহণ করেন। বিশাখা দত্তের রচিত মুদ্রা রাক্ষস নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যকে বিশাল ও কুলহীন বলে বর্ণনা করা হয়েছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 6, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য বা চাণক্য মৌর্য প্রশাসনের কোন বিখ্যাত রাজকীয় পদে আসীন ছিলেন? অপশন নম্বর বি, প্রধানমন্ত্রী ও উপদেষ্টা। চাণক্যের প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্র, রাজনৈতিক শাসন ব্যবস্থা ও রাষ্ট্রনীতির ওপর লিখিত একটি আকার গ্রন্থ। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রের 7টি অঙ্গের কথা বলা হয়েছে, যাকে সপ্তাঙ্গ তত্ত্ব বলে। বিন্দুসার চন্দ্রগুপ্তের পুত্র, গ্রিকদের কাছে অমিত্রাঘাত বা শত্রু বিনাশকারী নামে পরিচিত ছিলেন। বিন্দুসারের রাজসভায় সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস তার দূত ডায়মেকাসকে পাঠিয়েছিলেন। বিন্দুসারের রাজসভায় সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস তার দূত ডায়মেকাসকে পাঠিয়েছিলেন। খুবই মনে রাখবে, ইম্পর্টেন্ট। বিন্দুসার দিব্যাবদান গ্রন্থ অনুযায়ী তক্ষশিলার বিদ্রোহ দমনের জন্য তার পুত্র অশোককে পাঠিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 7, সম্রাট অশোকের 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ বিবরণ এবং তার বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার তথ্য কোন শিলালিপিতে সবচেয়ে বিস্তারিতভাবে বর্ণিত আছে? অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, 13তম প্রধান শিলালিপি, 13th মেজর রক এডিক্ট। কলিঙ্গ যুদ্ধের পর অশোক ভেরিঘোষ যুদ্ধের শব্দ ত্যাগ করে ধর্মের পথ গ্রহণ করেন। 1837 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জেমস প্রিন্সেপ প্রথম অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। অশোকের শিলালিপিগুলি মূলত প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী ও খারষ্টি ডান দিক থেকে বামে লিপিতে খোদাই করা। নেপালের রুমিনদেই স্তম্ভলিপিতে বুদ্ধের জন্মস্থানের উল্লেখ ও করমুকুবের বলি বা ভাগ কথা বলা হয়েছে। অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত, এটা মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 8, মৌর্য প্রশাসনিক ব্যবস্থায় কর আদায়কারী বা রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তাকে কি বলা হতো? এই কোয়েশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, সমাহর্তা। সমাহর্তা ছিলেন অর্থ ও রাজস্ব সংগ্রাহক প্রধান এবং সন্নিধাতা ছিলেন রাজকীয় কোষাধ্যক্ষ বা ট্রেজারার। অশোক নৈতিক আচরণ ও ধর্ম প্রচারের জন্য ধর্ম মহামাত্য নামে বিশেষ কর্মকর্তা নিয়োগ করেছিলেন। মৌর্য আমলে দেওয়ানি আদালতকে ধর্মীয়স্থীয় এবং ফৌজদারি আদালতকে কণ্টকশোধন বলা হতো। শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ, যাকে 185 খ্রিস্টপূর্বাব্দে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন, গোড়াপত্তন করেন। কোয়েশ্চেন নাম্বার 9, শেষ মৌর্য শাসক বৃহদ্রথকে হত্যা করে 185 খ্রিস্টপূর্বাব্দে সিংহ বংশ কে প্রতিষ্ঠা করেন? একটু আগে দেখলাম, অপশন নাম্বার বি, পুষ্যমিত্র শুঙ্গ। ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের পতন ঘটিয়ে ব্রাহ্মণ শাসনের পুনঃপ্রতিষ্ঠা করেন। পুষ্যমিত্র শুঙ্গের দরবারে বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি বাস করতেন, যিনি পাণিনির অষ্টাধ্যায়ীর ওপর মহাভাষ্য রচনা করেন। কালিদাসের বিখ্যাত সংস্কৃত নাটক মালবিকাগ্নিমিত্রম এর নায়ক ছিলেন পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্র শুঙ্গ। মধ্যপ্রদেশের বারহুত স্তূপ শুঙ্গ আমলে পুনর্নির্মিত ও বিস্তৃত হয়েছিল। শেষ শুঙ্গ শাসক দেবভূতিকে হত্যা করে বসুদেব খ্রিস্টপূর্ব 73 কান্য বংশ প্রতিষ্ঠা করেন। তো কান্য বংশের প্রতিষ্ঠাতাকে বাসুদেব
খ্রিস্টপূর্ব তো খ্রিস্টপূর্ব 73 এই কান্য বংশ প্রতিষ্ঠা করেন। আর শুঙ্গ বংশের শেষ শাসক ছিল হচ্ছে দেবভূতি। কোয়েশ্চেন নাম্বার 10, ভারতের ইতিহাসে প্রথম সোনার মুদ্রা নিয়মিতভাবে ব্যাপকভাবে চালু করেছিলেন কোন রাজবংশের শাসকরা? অপশন নাম্বার এ, ইন্দো গ্রিক। ভারতে প্রথম দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল ও রাজাদের নাম ও ছবি খোদাই করা সোনার মুদ্রা চালু করেন ইন্দো গ্রিক শাসকরা, মিনান্দার ও মিলিন্দ অন্যতম। কুষাণ সম্রাট কথফিসেস টু বা ভীম কথফিসেস ভারতে ব্যাপকভাবে উচ্চমানের স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন। সবথেকে খাঁটি সোনার মুদ্রা পিওরেস্ট গোল্ড কয়েন্স চালু করেছিল কুষাণরা, খুবই ইম্পর্টেন্ট, এবং সর্বোচ্চ সংখ্যায় সোনার মুদ্রা প্রবর্তন করেছিলেন গুপ্তরা। যদি পিওর গোল্ডের কথা বলা হয় তাহলে আনসার হবে কুষাণরা, এবং যদি সর্বোচ্চ সংখ্যায় বেশি পরিমাণে সোনার মুদ্রা প্রবর্তন করেছিলেন তারা সেটা হলো গুপ্তরা। এবং সাতবাহনরা লেড বা সীসা এবং প্রোটিন এর মুদ্রা চালু করার জন্য বিখ্যাত ছিল। 11, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কনিষ্ক 78 খ্রিস্টাব্দে একটি নতুন অব্দ চালু করেন যা বর্তমানে ভারত সরকার কর্তৃক ব্যবহৃত হয়। এই অব্দটির নাম কি? সবাই জানো এটা। অপশন নম্বর বি হবে সঠিক উত্তর, শকাব্দ। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের স্মৃতিচিহ্ন হিসেবে শকাব্দ প্রবর্তন করেন। 1957 সালে এটি ভারতের জাতীয় সংবাদ হিসেবে গৃহীত হয়। বিক্রম সংবাদ প্রবর্তিত হয়েছিল 57 খ্রিস্টপূর্বাব্দে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্য কর্তৃক শক বিজয়ের স্মারক হিসাবে। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার এবং দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। কনিষ্কের সভাকবি অশ্বঘোষ মহাকাব্য বুদ্ধচরিত এবং সৌন্দর্যনন্দ রচনা করেছিলেন, খুবই ইম্পর্টেন্ট এটা। কনিষ্কের রাজসভায় বিখ্যাত চিকিৎসক চরক বা চরক সংহিতার রচয়িতা, হ্যাঁ, আর এবং দার্শনিক নাগার্জুন উপস্থিত ছিলেন কনিষ্কের রাজসভায়। নেক্সট কোয়েশ্চেন, দাক্ষিণাত্যে মৌর্যদের পতনের পর শক্তিশালী সাতবাহন বংশ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন নম্বর বি, সিমুক। সিমুক কান্য বংশের পতন ঘটিয়ে সাতবাহন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তার সাফল্য বর্ণিত আছে তার মাতা গৌতমী বলশ্রীর নাসিক প্রশস্তিতে। সাতবাহন রাজা হল প্রাকৃত ভাষায় বিখ্যাত প্রেম কাব্য গাথা সপ্তশতী রচনা করেছিলেন। সাতবাহনরা নিজেদের মাতৃপ্রধান সমাজ ম্যাট্রিয়ার্কাল নেচার হিসেবে তুলে ধরত, যেমন মাতার নামে রাজার নামকরণ হবে, এমনটা। আর সাতবাহনদের প্রধান রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পাইথান, আর মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে। জুনাগড় শিলালিপি কোন বিখ্যাত শক শাসকের সামরিক সাফল্য ও দীর্ঘতম সংস্কৃত শিলালিপি হিসেবে বিখ্যাত? অপশন নম্বর বি, প্রথম রুদ্রদমন। প্রথম রুদ্রদমনের জুনাগড় শিলালিপি হল ভারতের বিশুদ্ধ সংস্কৃতে বা সংস্কৃতে লেখা প্রথম দীর্ঘ শিলালিপি। এই শিলালিপি থেকে জানা যায় যে মৌর্য আমলে তৈরি বিখ্যাত সুদর্শন হ্রদ রুদ্রদমন নিজের খরচে সংস্কার করিয়েছিলেন। রুদ্রদমন সাতবাহন রাজাদের পরাজিত করে পশ্চিম ভারতে শক সাম্রাজ্য বিস্তার করেন। শক বা সিথিয়ানরা প্রধানত 5টি শাখায় ভারতে প্রবেশ করেছিল এবং তারা ক্ষত্রপ নামে পরিচিত ছিল। ভারতের শক শাসনের অবসান ঘটান গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য নামে পরিচিত, যিনি শকারী উপাধি নেন। 14, কলিঙ্গের চেদি বংশের বিখ্যাত রাজা খারবেলের জীবনের ঘটনাবলী ও সামরিক বিজয় কোন গুহা শিলালিপিতে বর্ণিত আছে? অপশন নম্বর এ, হাতিগুম্ফা শিলালিপি। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে উদয়গিরি পাহাড়ে অবস্থিত হাতিগুম্ফা শিলালিপি প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে লিখিত। রাজা খারবেল জৈন ধর্মের একজন পরম পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি উদয়গিরি খণ্ডগিরিতে জৈন সন্ন্যাসীদের জন্য গুহা নির্মাণ করান। এই শিলালিপিতে প্রথম ভারতবর্ষ শব্দটি উল্লেখ পাওয়া যায়। খারবেল মগধের শুঙ্গ রাজাকে পরাজিত করে সেখান থেকে জৈন জিনমূর্তি পুনরায় কলিঙ্গে ফিরিয়ে আনেন। আর চেদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহামেঘবাহন। কোয়েশ্চেন নাম্বার 15, গ্রিক ও ভারতীয় শিল্পরীতির মিশ্রণে
উত্তর পশ্চিম ভারতে কোন বিখ্যাত ভাস্কর্য শিল্পরীতির বিকাশ ঘটেছিল? অপশন নম্বর সি, গান্ধার শিল্পকলা। গান্ধার শিল্প গ্রিক হেলেনীয় প্রভাবযুক্ত ছিল, তাকে এই গ্রেকো রোমান বা গ্রিকো বৌদ্ধ শিল্প বলা হয়। বুদ্ধদেবের প্রথম মানসিক বা দৈহিক মূর্তি তৈরির কৃতিত্ব মথুরা শিল্পকলার পুরোপুরি ভারতীয় শৈলী। আর কুষাণ যুগে গান্ধার ও মথুরা উভয় শিল্পরীতি চরম বিকাশ ঘটেছিল। কুষাণ যুগে গান্ধার ও মথুরা উভয় শিল্পরীতি। আর অমরাবতী শিল্পকলা সাতবাহন ও ইক্ষ্বাকু শাসকদের অধীনে কৃষ্ণা নদী উপত্যকায় বিকশিত হয়েছিল। সাদা মার্বেল পাথরের ব্যবহার যা। আর গান্ধার শিল্পের মূল উপাদান ছিল ধূসর রঙের পলিমাটি ও পাথর, গ্রে স্যান্ডস্টোন। গান্ধার শিল্পের মূল উপাদান ছিল কি? ধূসর রঙের বা পলিমাটি বা পাথর। তো 16, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় গান্ধার অঞ্চলের রাজধানী কোথায় ছিল? অপশন নম্বর বি, তক্ষশিলা। তক্ষশিলা শিক্ষা ও বাণিজ্যের বিশ্ববিখ্যাত কেন্দ্র ছিল। চাণক্য ও জীবক এখানে শিক্ষা লাভ করেছিলেন। আলেকজান্ডারের তক্ষশিলার রাজা অম্ভির সহায়তা ঝিলাম নদী পার হয়ে পুরুর সাথে যুদ্ধ করেন। আলেকজান্ডার তক্ষশিলার রাজা অম্ভির সহায়তায় ঝিলাম নদী পার হয়ে পুরুর সাথে যুদ্ধ করেন। আর পুরু রাজ্যের সীমানা ছিল ঝেলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চল। আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলে ভারতের সাথে উত্তর পশ্চিম জল ও স্থলপথে 4টি নতুন বাণিজ্যিক পথ খুলে যায়। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস নিকেটর এবং নৌ সেনাপতি ছিলেন নিয়ারকাস। এটা অবশ্যই মনে রাখবে। নৌ সেনাপতি ছিলেন হচ্ছে নিয়ারকাস এবং শুধু সেনাপতি ছিলেন হচ্ছে সেলুকাস নিকেটর। 17, মৌর্য আমলে উৎপাদিত শস্যের উপর সংগৃহীত ভূমির রাজস্বকে কি বলা হতো? অপশন নম্বর এ, ভাগ। ভূমির রাজস্ব বা ভাগ সাধারণত মোট উৎপাদনের 1/6 হিসাব করে নেওয়া হতো। 20টি মৌর্য ও পোষ্ট মৌর্য মানে পরবর্তী মৌর্য যুগে বাধ্যতামূলক বিনা মজুরি শ্রম বা বেগার প্রথা ছিল 20টি। আর সীতা মৌর্য রাজকীয় নিজস্ব খাস জমি থেকে অর্জিত আয় বা রাজস্ব। মৌর্য আমলের মুদ্রা ছিল পণ, যা রৌপ্য নির্মিত ছিল। আর মেগাস্থেনিস ইন্ডিকা গ্রন্থে ভারতীয় সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত বলে উল্লেখ করেছেন। কোয়েশ্চেন নাম্বার 18, পালি গ্রন্থ মিলিন্দ পণ্য হলো ইন্দো গ্রিক রাজা মিলিন্দ এবং কোন বৌদ্ধ সন্ন্যাসীর মধ্যবর্তী কথোপকথন? অপশন নম্বর বি, নাগসেন। রাজা মিনান্দার নাগসেনের উত্তর শুনে সন্তুষ্ট হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আর মিলিন্দের রাজধানী ছিল সাকাল বা শিয়ালকোট, বর্তমান পাকিস্তান। ইন্দো গ্রিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শাসক ছিল মিনান্দার। ঠিক আছে। আর গ্রিকদের প্রভাবেই ভারতীয় নাটক যবনিকা প্রথার সূচনা হয়েছিল। প্রাচীন ভারতের গ্রিকদের যবন বলা হতো। প্রাচীন ভারতে গ্রিকদের ইয়ভনাস বা যবন বলা হতো। 19, সেন্ট থমাস কোন পার্থিয়ান রাজার রাজত্বকালে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতে এসেছিলেন? অপশন নম্বর এ, গন্ডোফার্নেস। প্রথম খ্রিস্টাব্দে গন্ডোফার্নেসের রাজত্বকালে সেন্ট থমাস দক্ষিণ ভারতে কেরালাই বা মালাবার উপকূলে আসেন। পার্থিয়ান বা পল্লবরা মূল ইরান পারস্য থেকে ভারতে এসেছিল। পার্থিয়ানদের রাজধানী ছিল তক্ষশিলা। আর গন্ডোফার্নেসের বিখ্যাত শিলালিপি হলো পেশোয়ারের কাছে পাওয়া তখত-ই-বাহি শিলালিপি। আর পার্থিয়ান শাসনের অবসান ঘটিয়ে কুষাণরা ভারতে শক্তিশালী হয়ে ওঠে। লাস্ট কোয়েশ্চেন, কুষাণদের মূল উৎস কী ছিল এবং তারা মধ্য এশিয়ার কোন উপজাতি গোষ্ঠী থেকে ভারতে এসেছিল? অপশন নম্বর বি, ইউচি বা তোখারিয়ান উপজাতির কুষাণ শাখা ভারতে রাজত্ব স্থাপন করেন এবং ভারতে কুষাণ বংশের আসল প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম কুজুল কথফিসেস। আর কুষাণরা বিখ্যাত রেশম পথ সিল্ক রুট নিয়ন্ত্রণ করত, যা থেকে তারা প্রচুর শুল্ক আদায় করত। সম্রাট কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় এবং তার বৌদ্ধ ধর্মের প্রসারের অবদানের জন্য। ঠিক আছে। আফগানিস্তানের রবাতক শিলালিপি
থেকে কনিষ্কের বংশাবলী ও সাম্রাজ্যের তত্ত্ব পাওয়া যায়। তো এখান থেকে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়, এটা তোমরা অলরেডি জানো আশা করি। এবং কুষাণরা বিখ্যাত রেশম পথ নিয়ন্ত্রণ করতো, যা থেকে তারা প্রচুর শুল্ক আদায় করত। আর ভারতের কুষাণ বংশের আসল প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে প্রথম কথফিসেস, যাকে কুজুল কথফিসেস হিসেবে জানি আমরা। বুঝতে পারলে? তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো এইভাবে রেগুলার থাকো। আর একটি ভিডিও অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে পাবে তোমরা, এরপরে মেডিভেল স্টার্ট করব। ঠিক আছে? আর অবশ্যই এই ক্লাসের ফিডব্যাক তোমরা কমেন্টে জানিও। তোমাদের যদি কোনো কোয়ারি বা সাজেশন থাকে সেটা আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে? আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও পিডিএফের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।